মাস থেকে শুরু করে প্রায় 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের টিফিনে সেরেল্যাক কিন্তু আমরা সব মায়েরাই খাইয়ে থাকি, যেটা হয় অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। তবে আমি এখনো অবধি কিন্তু আমার বাচ্চার জন্য সেরেল্যাক বাইরে থেকে একবারও কিনিনি, বাড়িতেই বানাই। আজকে বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি ভালো আছেন। আমার বাচ্চার বাদাম সেরেল্যাকটা বেশ কয়েকদিন হলো শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বানাচ্ছি যখন আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এর আগেও যদিও আপনাদেরকে সেরেল্যাক কীভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি সেটা শেয়ার করেছিলাম। তো আমি এখানে বেশ কয়েক রকমের বাদাম এবং মাখানা সমেত বিভিন্ন কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম, পিনাটস বাদাম, আখরোট, ছোলা, আমন্ড এবং তার সঙ্গে সঙ্গে মাখানা। সেরেল্যাকটা বানাতে বানাতে আপনাদেরকে পরিমাণগুলো বলে দেবো। চলুন আপনাদেরকে সেরেল্যাকটা কীভাবে বানায় সেটা দেখিয়ে দিই। প্রথমে এখানে একটা শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি মাখানাটা নিয়েছি প্রায় 75 থেকে 100 গ্রাম পরিমাণে। 2 থেকে 2.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাখানাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন মাখানার গায়ে হালকা হালকা লাল রং হয়েছে এবং ভাঙলে ভালোভাবে ভেঙে যাচ্ছে, সেই সময়তে দিয়ে দেবো ওই আগে থেকে ভেজে রাখা ছোলাগুলো। আমি এখানে খোসা সমেত ছোলাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ছোলার যে খোসাগুলো রয়েছে আগেগুলোকে ফেলে দিতে পারেন। মাখানা এবং ছোলাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটা থালার মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই একই কড়াইতে নিয়ে নেবো এখানে আমন্ড বাদামও আমি প্রায় 50 গ্রাম পরিমাণে নিয়েছি। বাদামটা ভাজা হোক, তা করতে চলুন মাখানা এবং ছোলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ব্লেন্ডারের মধ্যে মাখানা আর ছোলাটাকে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই মাখানা এবং ছোলা কিন্তু ভীষণ উপকারী। এতে যেমন হাই প্রোটিন, ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমেও সাহায্য করে এবং তার সঙ্গে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং বোনস এবং মাসেল শক্ত করতেও কিন্তু ভীষণ উপকারী। আর দেখুন, গল্প করতে করতে কিন্তু ছোলাটা এবং মাখানাটা গুঁড়ো করে নিয়েছি। একটা বাটির মধ্যে এগুলোকে ঢেলে রেখে দেবো। আর অন্যদিকে চলুন আমন্ডটা ভাজা হয়েছে কিনা দেখে নিই। দেখুন, আমন্ডটা থেকে হালকা তেলও বেরিয়ে এসছে এবং আমন্ডের সাইডে দেখুন ফেটে ফেটে গেছে, তার মানে কিন্তু আমন্ডটা ভীষণ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কাজু এবং আখরোটটা। কাজু, আখরোট এবং আমন্ড এই তিনটেকে আর 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আখরোট আর কাজু কিন্তু রোস্ট করতে বেশিক্ষণ সময় লাগে না। তো যেহেতু আমন্ডটা একটু বেশিক্ষণ সময় লাগে, তাই আমি মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য আমন্ডটাকে আগে রোস্ট করে নিয়ে তারপর কাজু এবং আখরোটটাকে দিয়ে দিলাম। এগুলোকে যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটা থালার মধ্যে ঢেলে দিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম পিনাটসগুলো। এবারে পিনাটসগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে করে এগুলো খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায়। অন্যদিকে চলুন, কাজু, আমন্ড এবং আখরোটটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, ওটাকে ওই সেম ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই বাদামগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। এতে যেমন প্রোটিন, ভিটামিনস, মিনারেলস রয়েছে, সাথে কিন্তু গুড ফ্যাটও রয়েছে। বাচ্চাদেরকে স্ট্রং এবং হেলদি করার জন্য এগুলোর জুড়ি মেলা কিন্তু ভার। তো এর আগে যে মাখানা এবং ছোলার গুঁড়োটা রেখেছিলাম একটা বাটিতে, সেখানে এই বাদাম গুঁড়োটা রেখে দিলাম। আর অন্যদিকে দেখুন, বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পিনাটস বাদাম যেটা ভাজতে দিয়েছিলাম। যখন দেখবেন বাদামগুলো রোস্ট করার সময়তে খোসাটা এরকম ছেড়ে চলে আসছে, তখন জানবেন পিনাটস বাদামগুলো সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। তখন একটা থালার মধ্যে বাদামগুলোকে ঢেলে নেব। হালকা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব, তবে একদম ঠান্ডা যাতে না হয়। তো হাতের সাহায্যে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বাদামগুলো দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো ঠান্ডাও হয়ে গিয়েছে, ব্লেন্ডারের মধ্যে বাদামগুলোকে ট্রান্সফার করে নিয়ে এই বাদামগুলোরও একটা সুন্দর গুঁড়ো বানিয়ে নেব। এবার আপনারা মনে মনে ভাবতেই পারেন যে সবই তো ড্রাই রোস্ট করছি এবং এরকমভাবে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করছি, তো তাহলে কেন এগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়ো করছি না? প্রত্যেকটা জিনিসের কিন্তু সমান ভাজার টাইম না, অর্থাৎ রোস্টিংয়ের যে টাইমটা আমরা করছি সেটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়। তো এক একটা বাদামে রোস্টিংয়ের টাইম কিন্তু এক এক রকম। তো সেক্ষেত্রে যদি আমরা সব একসঙ্গেই রোস্ট করে নিয়ে তারপর ব্লেন্ড করি এরকম করে, তাহলে অনেক সময় কি হয়, বাদাম থেকে তেল বেরিয়ে তো এটা সুন্দরভাবে তখন এরকম গুঁড়ো হবে না, তখন এটা একসঙ্গে তেলটা বেরিয়ে জমাট বেঁধে যাবে। তার জন্য এরকম আলাদা আলাদাভাবে করা। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই বাড়িতেই আমি বাদাম সেরেল্যাক আমার বাচ্চার জন্য কত সহজভাবে এবং কত সুন্দরভাবে বানিয়ে নিই। আশা করছি আজকের এই বাদাম সেরেল্যাকের রেসিপিটা ভালো লাগলো। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এরকম করে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।